ডোনাল্ড ট্রাম্প এই যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধে লিপ্ত হয়ে অলরেডি তো প্রায় 1 মাসের কাছাকাছি চলে গেল, তাই না? তো ইউরোপীয় ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে তাদেরকে বলছিল যে তোমরাও এসে আমাদের সাথে সহযোগিতা করো, কারণ এটা তোমাদেরও ইন্টারেস্ট। কারণ এই ইরান একটা অসভ্য বর্বর ইসলামী রেজিম চালু করছে, যেটা তারা আবার বিভিন্ন দেশে তারা রপ্তানিও করে এবং বিভিন্ন প্রক্সি গোষ্ঠী তৈরি করে খালি যে ইসরায়েলকে ত্যক্ত বিরক্ত করে তাই না, পশ্চিমা দেশগুলোতেও কিন্তু ত্যক্ত বিরক্ত করে। অতএব এটার মূলোৎপাটন করতে তোমাদেরও সাহায্য দরকার। কিন্তু পশ্চিমা দেশগুলো কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের ডাকে সাড়া দেয় নাই। এখন ইরান কি করছে, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, ফলে তেল সরবরাহ অনেকটাই বন্ধ হয়ে গেছে, প্রায় 25-30% তো বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা পশ্চিমা দেশে এখন তেলের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এই যে এই কানাডাতে দেখলাম, এখানেও তেলের দাম বেশ খানিকটা বেড়ে গেছে, লোকজন কিন্তু ভয়ে আতঙ্কে আছে। তো আমি চিন্তা করলাম যে আরে এটা আবার কেমন ধরনের কথা, কানাডা তো নিজের তেল নিজেই উৎপাদন করে। কানাডা যদি নিজের তেল নিজেই উৎপাদন করে তাহলে এখানে তেলের দাম বাড়বে কী কারণে? এটা তো আমার বোধগম্য না। কানাডা কি মধ্যপ্রাচ্যের দেশ থেকে তেল আমদানি করে নাকি, কি জানি। তবে হ্যাঁ, তেল কোম্পানিগুলো আছে, চিন্তা করলো সব জায়গায় যখন দাম বেড়ে গেছে তো এরা তো আর অত নির্লোভ ব্যক্তি না, তাই না? তো সব জায়গায় দাম বাড়লে আমরাও কিছু বাড়াইলাম, কিছু লাভ বেশি করলাম, এরকমও ধান্দা হতে পারে। কিন্তু সেক্ষেত্রে সরকার কি কোনো নিয়ন্ত্রণ এদের উপর আরোপ করে না নাকি? তবে সবচাইতে বেশি বিপদে পড়ছে এই যে ইউরোপীয় দেশগুলা, অর্থাৎ ইউরোপীয় ন্যাটো মিত্র দেশগুলো আর কি। তো এখন তাদেরকে তো ডোনাল্ড ট্রাম্প বলছিল যে আমার সঙ্গে যোগদান করো, আমি একা একা শুধুমাত্র এই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের নিরাপত্তা নিশ্চিত করব, আর তোমরা বসে ডুগডুগি বাজাইবা, এটা তো হতে পারে না, আমার সঙ্গে যোগ দাও। তো এখন ইউরোপীয় দেশগুলো অনেকে তো দেখলাম যে তাদের বিমান ঘাঁটি ব্যবহার করতে দিবে না, গড়িমসি করে শেষমেশ ব্রিটেন দেখলাম যে রাজি হয়েছে, কিন্তু যুদ্ধ সরঞ্জাম পাঠাতে তারা রাজি না। ওদিকে স্পেন তো ভয়াবহ রকম বিরোধিতা করছে। ডোনাল্ড ট্রাম্প বলছে ওকে, ঠিক আছে, এগুলো আমাদের মনে থাকবে, আমাদের বিপদে তোমরা এগোয়ে আসো নাই, তোমাদের বিপদেও কিন্তু আমরা এগোয়ে যাব না। এবং একেবারে চূড়ান্ত কথা বলেছে, যেহেতু হরমুজ প্রণালী দিয়ে এখন তেল যাওয়া আসা অনেকটাই বন্ধ, তো এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো তো পড়ছে বিপদে। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে ওই হরমুজ প্রণালী খুলে দিয়ে তোমাদের সুবিধা করে দেব, তোমাদের দেশে সব তেল সব ঠিকঠাক মতো যাবে, আর যুদ্ধ করব খালি আমি একা, এটা তো হয় না। অর্থাৎ তোমাদের তেল তোমরা কীভাবে সংগ্রহ করবে এটা তোমরা নিজেরা ঠিক করো, এর মধ্যে আমি আর নাই। আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের পয়েন্ট অফ ভিউ থেকে এটা একেবারে একজ্যাক্ট সঠিক সিদ্ধান্ত হয়েছে যে ঠিক আছে, তোমরা তোমাদের তেল কীভাবে জোগাড় করবা না করবে এটার মধ্যে আমি কিন্তু আর নাই। এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো দেখছেন, এরা অনেকটা বাংলাদেশের মতোই আচরণ করছে। বাংলাদেশ যেমন ভারতের সাথে যে আচরণগুলো করে না, এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো ভালো থাকতে থাকতে তাদের এরা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এরা কিন্তু অনেকটা বাংলাদেশ যেমন ভারতের সাথে যে আচরণ করে অনেকটা সেরকম। যেমন বিপদে পড়লে বাংলাদেশ ভারত থেকে সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি করে, তাই না? কিন্তু একটু এদিক ওদিক হলেই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে। তো পশ্চিম ইউরোপীয় দেশগুলোও কিন্তু অনেকটা তাই। এই যে ন্যাটো যে সংগঠন, সামরিক সংগঠন, এর মধ্যে সবচাইতে বেশি ব্যয় করে এই আমেরিকা। মোর দ্যান 25% বাজেটের প্রায় খরচ করে। এবং আমেরিকা এই ন্যাটো দেশগুলোর নিয়ন্ত্রণে আছে বলেই কিন্তু এই বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন কখনোই এই ইউরোপীয় দেশগুলোর উপরে কোনো ঝামেলা করার সাহস পায় নাই। এবং বর্তমানে সোভিয়েত ইউনিয়ন তো নাই, রাশিয়া, কিন্তু তারপরে তো বিশাল সামরিক শক্তি, তাই না? এই ন্যাটোর নেতৃত্বে আমেরিকা আছে বলেই কিন্তু এই ইউরোপীয় দেশগুলোর ওপরে রাশিয়া কিন্তু কোনো ঝামেলা করার কোনো সাহস কোনোদিন করে নাই। এই যে ইউক্রেনের সাথে দীর্ঘ 4 বছরেরও বেশি যুদ্ধ চলছে, কিন্তু এই যদিও রাশিয়া জানে যে এই ইউক্রেন দেশটাকে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, এমনকি হয়তো মিলিটারি কিছু লোকজন, টেকনিক্যাল পার্সন হয়তো ইউক্রেনের মধ্যে বসে তাদের নানা রকম পশ্চিম অস্ত্রপাতি হয়তো অপারেট করছে,
এত কিছু জানার পরেও কিন্তু এই রাশিয়া কোনো পশ্চিমা এই ন্যাটোভুক্ত দেশের উপরে আক্রমণ করেনি। কেন করে না? শুধুমাত্র আমেরিকার ভয়ে। তো এই নিরাপত্তাগুলো পেয়ে এবং এদের যে বার্ষিক বাজেট, এই পশ্চিমা ইউরোপীয় দেশগুলার যে টোটাল বার্ষিক বাজেট, তাতে কিন্তু সামরিক খাতে এরা 1% খরচ করতো না এতদিন, পুরা খরচটা করতো আমেরিকা। এর ফলে এরা যে একটা সামরিক নিরাপত্তা পেল, এর কারণে কিন্তু দশকের পর দশক ধরে এরা নানা রকম সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম চালু করে, যারা বেকার তাদেরকে টাকা দেয়, যারা রিফিউজি তাদেরকে বসে বসে খাওয়ায়। মানে এরা ওই হিউম্যান রাইটসের একেবারে চ্যাম্পিয়ন হয়ে গেল। এবং এই ক্ষেত্রে তারা কাদেরকে আশ্রয় দিলে তাদের দেশ ভালো হবে আর কাদেরকে আশ্রয় দিলে তাদের দেশ খারাপ হবে, এই বোধোদয়টুকুও কিন্তু তাদের মধ্যে ছিল না। এবং এর ফলে এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো কিন্তু সাম্প্রতিককালে অনেক বিপদে পড়ছে, অনেক বিপদে পড়ছে। যেমন এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোর বিভিন্ন জায়গায় এই যে মুসলিম যে রিফিউজিগুলোকে আশ্রয় দিয়েছিল, তারা বিভিন্ন জায়গায় নানা রকম অকারেন্স ঘটাচ্ছে না, নারী ধর্ষণ করছে, ডাকাতি করছে, চুরি করছে, রাস্তাঘাট দখল করে তারা নামাজ পড়ছে, যেখানে সেখানে মসজিদ তৈরি করছে। এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো তো এদেরকে উদারভাবে আশ্রয় দিয়েছিল, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এদেরকে আশ্রয় দিয়ে এদেরকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা এরা কোথা থেকে পাইছিল? একমাত্র সামরিক খাতে এরা খরচ যে করতো না, এবং সেই সামরিক নিশ্চয়তাটা দিতে আবার কে? আমেরিকা। ওই জন্যই কিন্তু বস্তুত এই কাজগুলো করেছে। অর্থাৎ সামরিক খাতে যে টাকা খরচ করতে হতো সেটা তো আমেরিকা করে, অর্থাৎ ওইখান থেকে যে টাকাগুলো বেঁচে যায় সেইগুলো দিয়েই কিন্তু এরা হিউম্যান রাইটস দেখায়। এবং এরা কে বন্ধু কে শত্রু এটা বিবেচনা না করে একেবারে উদারভাবে উদ্বাহু নৃত্য করে ও দুই বাহু উঁচু করে সবাইকে স্বাগতম জানায়। এবং সেই ক্ষেত্রে অবশ্যই কিছু প্রকৃত যারা নাকি রিফিউজি, প্রকৃত জীবন যাদের বিপন্ন, তাদের তো অবশ্যই আশ্রয় দেয়। বাট অ্যাট দ্য সেম টাইম এমন লোককেও এরা আশ্রয় দেয় যারা নাকি এদের ধ্বংস করার জন্য রিফিউজির ভান করে এদের ভিতরে ঢোকে। কিন্তু এগুলো সম্পর্কে এদের কোনো স্যাদব্যাদ ছিল না। এবং এখন এসে কিন্তু এরা উপলব্ধি করতে পারছে ঘটনা তো এলোমেলো হয়ে গেছে। এবং তখনই আমরা দেখলাম যে এই জার্মানি এখন কিন্তু ওই যে সিরিয়ার সেই প্রেসিডেন্টকে দাওয়াত করে নিয়ে গিয়ে চুক্তি করছে যে আমরা 3 বছরের মধ্যে কিন্তু 8 থেকে 10 লক্ষ সিরীয় মুসলিমদেরকে তাদের দেশে ফেরত পাঠাবো। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোর প্রত্যেক দেশটাতেই কিন্তু জন্মহার খুবই নিচে, এবং এদের কিন্তু জনসংখ্যা লাগবে, অর্থাৎ শ্রমশক্তি লাগবে। সেই ক্ষেত্রে সিরিয়ার লোকজন যে এই ইউরোপের মধ্যে ঢুকলো, ইরাকের লোকজন যে ইউরোপের মধ্যে ঢুকলো, তাতে এদের সুবিধা হওয়ার কথা না, কারণ এদের তো শ্রমশক্তি দরকার। কিন্তু দেখা যাচ্ছে যে এরা শ্রমশক্তি টক্তি ওখানে তেমন একটা ব্যবহার না করে সরকারি সুযোগ সুবিধার উপরে নির্ভর করেই তারা বেঁচে থাকে। আর এই সরকারি সুযোগ সুবিধাগুলো এই সরকার কোথা থেকে দেয়? এই যে ন্যাটোর আন্ডারে থেকে তারা যে সামরিক খাতে তেমন কোনো খরচ করে না, সেখান থেকেই তারা এই জিনিসগুলো দেয়। তো ডোনাল্ড ট্রাম্প এগুলো তো খুব ভালো করেই জানে। তার বক্তব্য হলো এতদিন তোমাদেরকে নিরাপত্তা দিলাম আর এখন তোমরা ওই হিউম্যান রাইটসের চ্যাম্পিয়ন সাজছ, তাই না? এবং পশ্চিমা সভ্যতাকে ধ্বংস করার মতো আত্মঘাতী বহু কর্মকাণ্ড করছো, সিদ্ধান্ত নিয়েছো এবং এখনও করে যাচ্ছ। আর একতরফা আমি খালি যুদ্ধ করে সব কিছু ঠিকঠাক রাখবো, তোমাদের নিরাপত্তা নিশ্চিত করব, এটা তো হয় না। এবং এই কারণে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ওকে আমি মনে রাখবো। এবং এই ক্ষেত্রে অবশ্যই রাশিয়ার ভ্লাদিমির পুতিন কিন্তু মুসকি মুসকি হাসছে। ভ্লাদিমির পুতিন তো এটাই চায় যে ন্যাটো মিত্রদের মধ্যে যেন ভাঙ্গন তৈরি হয়, তাই না? ন্যাটো মিত্রদের মধ্যে যেন ভাঙ্গন তৈরি হয়। এখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা এতটাই ইডিয়ট, তারা এটা বুঝেও না বোঝার ভান করছে। এরা কি মনে করে ডোনাল্ড ট্রাম্প যদি যখন ক্ষমতা থেকে চলে যাবে 4 বছর পরে, অলরেডি 1 বছর তো পার, আর 3 বছর থাকবে, তো এরপরে এখন যে ঘটনাগুলো ঘটলো আমেরিকান প্রশাসন এই জিনিসগুলোকে তারা মনে রাখবে না? অবশ্যই 100% মনে রাখবে। তারা তো ঠিকই বুঝবে যে এই ইউরোপীয় দেশগুলো আসলে বিশ্বাসঘাতক, ওদের এতদিন আশ্রয় প্রশ্রয় দিলাম। এবং শুধু তাই না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো তো একেবারে ধ্বংস হয়ে গেছিলো, তাই না? তখন এদেরকে উদ্ধার করার জন্য ওই আমেরিকাই আসছিল মার্শাল প্ল্যানের অধীনে। মার্শাল প্ল্যানের অধীনে তারা অর্থ, টেকনোলজি সব কিছু দিয়ে আস্তে আস্তে এই
পশ্চিম ইউরোপীয় দেশগুলোকে আবার উপরে তুলে আনছিল, এবং এরা কিন্তু আমেরিকাকে নেতাই মানছিল। তো ঠিক আছে, ভালো কথা, আমেরিকা নেতা আছে, ইটস ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু তাই বলে আমেরিকাও তো মাঝে মাঝে বিপদে পড়তে পারে। আর এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো যে এত মজার জীবনযাপন করে তার কারণই তো হলো যে আমেরিকা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে গোটা পৃথিবীতে প্রভাব বিস্তার করে। এই জন্যে এর ফলস্বরূপই তো পশ্চিম ইউরোপীয় দেশগুলো এত ভালো জীবনযাপন করে, তাদের অর্থনীতি এত ভালো, তাই না? কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নেতাগুলো এগুলো ভুলে গেছে, মানে টোটাল এখন ইডিয়টিক আচরণ করছে, ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিচ্ছে না। তো এই জন্যে ডোনাল্ড ট্রাম্প বলছে ইটস ওকে, আই উইল রিমেম্বার ইট। পশ্চিম ইউরোপীয় ইউনিয়নের নেতারা যদি মনে করে যে ডোনাল্ড ট্রাম্প চলে যাওয়ার পর আমেরিকা এগুলো সব ভুলে যাবে, জি না, এটা হবেই না। এরা ক্যালকুলেশন করবে যে এদের বিপদে এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো কতটুকু সাহায্য করছিল। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এখন যে ঘটনাগুলো ঘটছে না, পশ্চিম ইউরোপীয় দেশগুলো ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে। কারণ তারা অলরেডি তো ওই রাশিয়ার ভয়ঙ্কর শত্রু না। এখন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন এই ন্যাটো থেকে যদি আমেরিকা ভেগে যায়, মানে চলে যায়, বা আমেরিকা যদি উদাসীন হয়ে যায়, তাহলে এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো এতদিন ধরে রাশিয়ার যে সর্বনাশ করছে, রাশিয়াকে ছেড়ে দেবে? অর্থাৎ এরা নিজেদের ধ্বংস নিজেরাই কিন্তু টেনে আনছে, বুঝতে পারছে না। কারণ ওই যে সুখে থাকতে থাকতে এমন অবস্থা হয়ে গেছে, এদের ব্রেন এখন আর কাজ করে না, তো এটাও কিন্তু সভ্যতার জন্য একটা সংকট। কোনো জাতি গোষ্ঠী যখন খুব আরাম আয়েসে থাকে তখন কিন্তু ওই জাতিগোষ্ঠীর ধ্বংস অনিবার্য। আমরা অতীতে যখন বিভিন্ন সাম্রাজ্য আমরা দেখছি, এই যে সেই রোমান সাম্রাজ্য বলেন বা তার আগে যে পারস্য সাম্রাজ্য বলেন, পরবর্তীতে মনে করেন অটোমান সাম্রাজ্য, তারপরে বাইজান্টাইন সাম্রাজ্য বা পরে ব্রিটিশ সাম্রাজ্য, এই সবগুলো ধ্বংস হয়ে গেছে। যদি এই সাম্রাজ্যগুলোর ইতিহাস যদি আপনারা দেখেন, দেখবেন যে এরা প্রথমে প্রচণ্ড গতিতে যুদ্ধ বিগ্রহ করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করছিল। তারপরে এদের শৌর্য বীর্য উন্নতির চূড়ান্ত শিখরে গেছিল। তখন এই সাম্রাজ্যের রাজা বাদশাহ বা এদের উপরে নির্ভরশীল লোকজনরা আরাম আয়েসে দিন যাপন করতো, এবং আস্তে আস্তে কিন্তু শৌর্য বীর্য তারা হারিয়ে ফেলছিল। আর ঠিক তখনই বহিঃশক্তি এসে আক্রমণ করে এদেরকে ধ্বংস করে দিছিল। এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোর অবস্থা কিন্তু আমার কাছে অনেকটা সেরকমই মনে হচ্ছে। বিগত কয়েক দশক ধরে এরা আরামায়েসে থাকতে থাকতে এরা কিন্তু যুদ্ধ ভুলে গেছে, এদের কিন্তু শৌর্য বীর্য আর নাই। যে কারণে এই সমস্ত দেশে যখন 10-15-20টা মুসলমান রাস্তায় নেমে মিছিল করে না, এরা কিন্তু ভেগে যায়, ভয়ে ভেগে যায়। তখন এরা পুলিশ ডাকে, নিজেরা প্রতিরোধ করার সাহস পায় না, কারণ সেই সাহস এদের মধ্যে নাই, সেই শৌর্য বীর্য এদের মধ্যে নাই। আর মুসলমানরা সেটা টের পেয়ে গেছে, এরা তো শৌর্য বীর্যহীন একটা জাতিতে পরিণত হয়ে গেছে, অতএব আমরা যা ইচ্ছা খুশি তাই করবো। ঘটনা কিন্তু এখন তাই ঘটছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।